মানে কার্পেট টেস্ট করতে গেলে মূলত কি কি জিনিস দেখা হবে? এটা কার্পেটের ডিউরেবিলিটি দেখা হবে, তাই তো? এটা আমরা বলছিলাম গত ক্লাসে যে আসলে কার্পেট যদি আমরা টেস্ট করতে চাই, কার্পেটের যে যে বিষয়গুলো টেস্টিং এর মধ্যে আসবে সেগুলো হচ্ছে ডিউরেবিলিটি, অর্থাৎ কার্পেটটা কত দীর্ঘ সময় টিকে থাকবে এটাকে টেস্ট করে দেখা দেখা যেতে পারে। তারপর হচ্ছে কার্পেটের যে থিকনেস আছে, থিকনেসটা দেখা যেতে পারে। তারপর যে কম্প্রেশন করলে, অর্থাৎ এটাকে চাপিয়ে সংকুচিত করে দিলে সেটা তার আগের অবস্থায় কত দ্রুত ফিরে আসে না আসে, অর্থাৎ রেজিলিয়েন্সি যে প্রপার্টি এর বা রিটেনশন এগেনস্ট ফোর্স, এই জিনিসটা দেখা যেতে পারে। আর চতুর্থত হচ্ছে আমরা বলছিলাম যে কার্পেটের মধ্যে যে পাইল আছে বা লুপ আছে, হ্যাঁ, সেই পাইলগুলোকে বাইন্ডিং বা পাইলের যে বাইন্ড সেটা কেমন, এটা ভালো কিনা, মানে পাইলটাকে তুলে আনতে কতটুকু ফোর্স লাগে, এই জিনিসটা দেখা যেতে পারে। হ্যাঁ, তাহলে একটা কার্পেটের জন্য যদি আমরা টেস্টিং এর কথা বলি তাহলে এই 4 অ্যাঙ্গেল থেকেই মূলত আমরা কার্পেটকে টেস্ট করতে পারি। তো এই 4 অ্যাঙ্গেলেরই আমরা কিছু টেস্টিং মেশিন সহ আজকে দেখব। তো বেসিক কথাবার্তা গত ক্লাসে বলা হয়েছে, তো আজকে আর বেসিক কথাবার্তা যাচ্ছি না, সরাসরি টেস্টিং এ চলে যাচ্ছি। তো এই শীটটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা শুধু খেয়াল করো এখানে। কার্পেট টেস্টিং এর ক্ষেত্রে বলা হচ্ছে কার্পেটের যে গ্রেডিং আমরা করতে চাই, তাহলে কার্পেটের গ্রেডিং করতে গেলে আসলে কি কি প্রপার্টিজের উপর ভিত্তি করে কার্পেটকে গ্রেডিং করা যেতে পারে। তার মধ্যে প্রথমে হচ্ছে ডিউরেবিলিটি। হ্যাঁ, কার্পেট যদি বেশি ডিউরেবল হয় কম ডিউরেবল হয় তাহলে তার গ্রেডিং এর ক্ষেত্রে পার্থক্য হবে, অর্থাৎ ভালো কোয়ালিটির কার্পেট এবং খারাপ কোয়ালিটির কার্পেটের মধ্যে ডিউরেবিলিটি একটা পার্থক্য করে দিবে। তারপর রিটেনশন অফ এপিয়ারেন্স, আমরা যে কার্পেটকে বিভিন্ন অ্যাপ্লিকেশনে ইউজ করব, অ্যাপ্লিকেশন হবে কার্পেটের, কখনো এটাকে আমরা হয়তোবা ফ্লোর কাভারিং এ ইউজ করব, কখনো হয়তোবা অন্য কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করব, বাট সেখানে হয়তো কেউ হাঁটবে তার উপর দিয়ে, অথবা এটাকে অন্যান্যভাবে ইউজ করা হবে। তো যেভাবে ইউজ করা হোক তার এপিয়ারেন্সটাকে সে বা ডাইমেনশনটাকে ধরে রাখার যে প্রবণতা বা এপিয়ারেন্সটাকে টিকিয়ে রাখার যে প্রবণতা সেটা যদি ভালো থাকে তাহলে এটা অবশ্যই কার্পেটের গ্রেডিং এ পার্থক্য করবে, অর্থাৎ কার্পেটটা ভালো বা খারাপ। আর হচ্ছে পাইল হাইট এবং ডেনসিটি, একটা কার্পেটের মধ্যে পাইল যেগুলো আছে সেগুলোর সংখ্যা কত, ডেনসিটি কেমন এবং হাইটটা কেমন, এই বিষয়গুলোর উপর মূলত কার্পেটকে গ্রেডিং করা হয়। তো আমরা যে 4টা টেস্টের কথা বললাম বা 4টা অ্যাঙ্গেল থেকে কার্পেটের টেস্ট, তো প্রথমটা হচ্ছে ডিউরেবিলিটি অফ কার্পেটস, অর্থাৎ কার্পেট কত দীর্ঘ সময় আমাদের মাঝে সার্ভিস দিবে সেটা। এখন কার্পেটের মধ্যে যদি আমি সার্ভিসিবিলিটি বা ডিউরেবিলিটি টেস্ট করতে চাই তাহলে কার্পেটে যে ধরনের লোড অ্যাপ্লাই হয় সেই ধরনের লোড অ্যাপ্লাই করেই আমার টেস্ট করা উচিত। তো আমরা জানি কার্পেটের মধ্যে কিন্তু খুব হেভি লোড অ্যাপ্লাই হয় না, আমরা কার্পেটে নর্মালি হাঁটাচলা করি অথবা এই কোনো কিছু রাখি, তো এই জাতীয় হালকা লোড বা এই লেভেল অফ লোড অ্যাপ্লাই করেই মূলত কার্পেটের ডিউরেবিলিটি টেস্ট করা হবে। তো এই জন্য বিভিন্ন কোম্পানি যেমন উইরা সহ আরও বেশ কিছু কোম্পানি বেশ কিছু মেশিন এবং টেস্টিং প্রসিডিউর সাজেস্ট করেছে। তো আমরা সেই টেস্টিং প্রসিডিউরগুলো মেনটেন করলে অন্যান্য যারা টেস্ট করবে তাদের সাথে কম্পেয়ার করে রেজাল্ট ইন্টারপ্রিট করতে পারবো। তো এখানে দেখো যে ওই কথাগুলো যেটা বলা হচ্ছে যে অর্থাৎ একটা কার্পেট মানে কেমন বা কোথায় ইউজ হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু তার ডিউরেবিলিটি নির্ভর করে। যেমন একটা স্কুলের সামনে যদি অনেক হাই মানে গ্যাদারিং থাকে সেখানে একটা কার্পেট হয়তো বা 2 বছরে ছিঁড়ে যাবে, বাট বাসায় আমাদের একটা কোনায় যে কার্পেটটা থাকে সেটা হয়তো খুব বেশি ইউজ হয় না, সেক্ষেত্রে এটা বা অনেক দীর্ঘদিন টিকে থাকতে পারে। তো সেই জন্য কার্পেটের যে ডিউরেবিলিটি সেটাকে অনেকটাই গত ক্লাসে বলছি তোমাদেরকে যে মার্টেনডাইল অ্যাব্রেশন রেজিস্ট্যান্ট যে টেস্টার আছে মার্টিনডেলের, সেই টেস্টিং প্রসিডিউরটাকে মূলত মানে সেই প্রিন্সিপালটাকেই অ্যাপ্লাই করা হয়। কিসের জন্য? কার্পেটের ডিউরেবিলিটি টেস্ট করার জন্য। তো যে ডিউরেবিলিটি অফ দ্য কার্পেট ডিপেন্ডস অন ইটস ইউজ, লোডিং অন ইট অ্যান্ড ইটস কোয়ালিটি। 3টা বিষয়ের উপর মূলত ডিউরেবিলিটি ডিপেন্ড করবে। এটা কোথায় ইউজ করা হবে, অর্থাৎ সেখানে ফ্রিকোয়েন্ট এটার অ্যাপ্লিকেশন কিনা বা কেমন, তারপরে লোডিং কত বেশি, যে আমি যে হাঁটাহাঁটি করতেছি এটা কি ভারী মানুষ নাকি হালকা মানুষ, কত ফ্রিকোয়েন্ট হাঁটাহাঁটি করতেছে, আর অন ইটস কোয়ালিটি এবং কার্পেটের যে কোয়ালিটি আছে সেটার উপর। তো আমরা প্রথমে এই ডিউরেবিলিটি টেস্টিং এর জন্য 2টা টেস্টিং প্রসিডিউর বা 2টা মেশিন দেখব। তো প্রথমটা হচ্ছে উইরা কার্পেট অ্যাব্রেশন মেশিন। এটা উইরা তো জানো, উল ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশন, আমাদের টেক্সটাইলে উইরার তৈরি অনেক মেশিন আছে, থিকনেস তারপরে ক্রিম বলো অনেকগুলা টেস্টিং মেশিন উইরা ডেভেলপ করেছে, এবং আইএসও আছে, এইটিসিসি আছে, এগুলো বিভিন্ন টেস্টিং মেথড আমরা ফলো করি। তো এই মেশিনটা হচ্ছে উইরার তৈরি করা উইরা কার্পেট অ্যাব্রেশন মেশিন। হ্যাঁ, তো এটা আমি আগেই বলছি যে এখানে হচ্ছে আমাদের মার্টিনডেল যে অ্যাব্রেশন রেজিস্ট্যান্সের যে প্রিন্সিপল, সেই প্রিন্সিপলটাকেই এখানে কাজে লাগানো হয়েছে।
আচ্ছা আমি একটু পরে বলে যাচ্ছি। তো এখানে যদিও একটা একটা স্পেসিমেন টেস্ট করা হয়, হ্যাঁ, দিস মেশিন লাইক দ্য উইরা অ্যাব্রেশন মেশিন, উইরা অ্যাব্রেশন মেশিনের মতোই ইট ডিজাইন ফর কম্প্রিহেনসিভ টেস্টিং অফ ওয়্যার। এটা একটাই টেস্ট করা হয় যদিও একটা স্পেসিমেন, তারপর একটা কম্প্রিহেনসিভ ধারণা পেতে পারি আমরা। সেটা কিভাবে একটু পরে বলতেছি, কারণ 3-4টা জিনিস এখান থেকে টেস্ট করা যায়। মানে কম্প্রিহেনসিভ বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদিও একটা স্পেসিমেনকে টেস্ট করি একটা নির্দিষ্ট প্রিন্সিপলে, বাট এখান থেকে আমি 3-4 রকমের টেস্টিং রেজাল্ট মানে হিসাব করতে পারি, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এটা একটু পরে আসতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কম্প্রিহেনসিভ, যদিও টেস্টিং করা হচ্ছে একটা। ইট ইজ নট ইন্টেন্ডেড টু গিভ অ্যান এস্টিমেট অফ দ্য ইউজফুল লিঙ্ক অফ এ কার্পেট। আচ্ছা, ইউজফুল লাইফ অফ এ কার্পেট, ইট ইজ নট ইন্টেন্ডেড টু গিভ অ্যান এস্টিমেট অফ ইউজফুল লাইফ অফ এ কার্পেট। এটা শুধুমাত্র যে মানে কার্পেটের ইউজফুল লাইফটা বলে দেয় তা না, পাশাপাশি আরো কিছু প্যারামিটার আমাদেরকে সাজেস্ট করে। আচ্ছা, মেশিন ডেসক্রিপশনে চলে যাচ্ছি। এইখানে এই মেশিনটার ছবি আছে। মার্টিনলি অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটা যেরকম ওপেন, মানে ওপেন জায়গায়, এটা এরকম না, এটা উপর থেকে এবং নিচ থেকে এটাকে লক করা আছে আর কি। যেহেতু এখানে একটা স্যাম্পল নিয়ে টেস্ট করা হবে, সেজন্য মেশিনটাকে ওইভাবে করে ডিজাইন করে ডেভেলপ করা শেষ। তো টু ভার্টিক্যাল শেফট রোটেটস ইন সেম ডিরেকশন এট অ্যাপ্রক্সিমেটলি দ্য সেম স্পিড। আর দুটো ভার্টিক্যাল শেফট, একটা উপরে একটা নিচে, দুটো ভার্টিক্যাল শেফট কি করে মানে ঘুরতে পারে একই স্পিডে, বাট দেয়ার সেন্টার্স আর অফসেট। সেন্টার্স, তাদের যে কেন্দ্র আছে এই কেন্দ্রগুলো অফসেট করা আছে, অর্থাৎ একইভাবে ঘুরে না আর কি। দ্য স্পেসিমেন অফ কার্পেট এ সার্কেল অফ 1.5 পাউন্ড ডায়া ইন ডায়া। অর্থাৎ আমাকে একটা স্পেসিমেন নিতে হবে কার্পেটের, যেটাকে গোল করে কাটতে হবে, যার ইঞ্চ হবে, হ্যাঁ 1.5 ইঞ্চ, হ্যাঁ সার্কেল অফ 1.5 ইঞ্চ ইন ডায়া, 1.5 ইঞ্চ ডায়ার একটা আমরা স্পেসিমেন নিব আর কি। ইজ ক্ল্যাপড এট দ্য টপ অফ দ্য লোয়ার শেফট, অর্থাৎ আমাদের দুইটা শেফট আছে, হ্যাঁ এরকম এখানে মেশিনেই এই যে নিচে যদি একটু খেয়াল করো, এই নিচে একটা শেফট আছে, উপরে একটা শেফট আছে। তো নিচে একটা শেফট আর উপরে একটা শেফট। তো আমরা তো জানি আগে থেকে এরকম যে নিচের যে শেফট আছে সেই শেফটের উপরে কাপড়কে রাখতে হবে, আর উপরে যে শেফট আছে তার উপরে রাখতে হবে অ্যাবরেডেন্ট ক্লথটাকে। এটাই এখানে বলা আছে। ইজ ক্ল্যাম্পড অ্যাট টপ অফ লোয়ার শেফট, লোয়ার শেফটের উপরে, লোয়ার শেফটের উপরে আমাকে স্যাম্পলটাকে প্লেস করতে হবে। It is rubbed against a large circle of standard worsted cross braid fabric. Cross braid fabricটা এখানে অ্যাব্রেডেড কাপড় কার্পেট টেস্টিং এর জন্য। Clamped at bottom of the top shaft, অর্থাৎ একটা হচ্ছে বটম শেফটের উপরে রাখবো, বটম শেফটের উপরে রাখবো হচ্ছে আমি কার্পেটটাকে, আর টপ যে সবটা যেটাকে আমাকে ফ্রিকশন করবে সেটার নিচের দিকে, মানে সেটার যে নিচের প্রান্তটা আছে এখানে আমি দিব হচ্ছে অ্যাব্রেডেড ক্লথটা। তো এতে করে কি হবে, এই দুটার মধ্যে এরকম ফ্রিকশন হতে পারবে। তো এই কথাটা এখানে বলা আছে। আচ্ছা, দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড রোটেশন অফ দ্য শ্যাফট ইজ বেসড অন দ্য মোশন ডেসক্রাইবড বাই শেফিয়ার। এটা শেফিয়ার কর্তৃক সাজেস্টকৃত একটা টেস্টিং প্রসিডিউর, এবং সেখানে এটা যে এই মানে ইউনিফর্ম ওয়েতে তো ঘুরে না, এটা যে ঘুরে মানে অ্যাব্রেশন হয়, এটা কিন্তু একটা কার্ভি পাথ ফলো করে। এই পাথটা কেমন হবে সেটা কিন্তু শেফিয়ার কর্তৃক ডেভেলপ করে দেওয়া আছে যেরকম সেরকমই, হুইচ গিভস এ কনস্ট্যান্ট রিলেটিভ ভেলোসিটি বিটুইন স্পেসিমেন অ্যান্ড অ্যাব্রেডেন্ট at all parts of the specimen. স্পেসিমেনের সব জায়গায় এই অ্যাব্রেডেন্ট এবং স্পেসিমেনের মধ্যে একটা ফ্রিকশন হতে থাকবে বা ঘর্ষণ হতে থাকবে, এটা নির্দিষ্ট একটা সাইকেল পর্যন্ত আর কি, যেটা কিনা শেফিয়ার কর্তৃক সাজেস্টকৃত। দ্য স্পেসিমেন ইজ অ্যাব্রেডেড এট এ কনস্ট্যান্ট প্রেশার অফ আইদার 6 or 8 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। এইখানে দুইটা মেথডের জন্য কখনো 6 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ অথবা 8 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ প্রেশার থাকবে হচ্ছে কিসের মধ্যে, এই যে আমার স্পেসিমেনটা এবং অ্যাব্রেডেন্টের মধ্যে যে প্রেশারটা হবে সেই প্রেশারটা। আমরা মার্টিনডেল মেশিনেও কি করছি, প্রেশার মেনটেন করার জন্য কিছু কিছু কাপড়ের ক্ষেত্রে এক্সট্রা প্রেশার লাগছে কিছু টেস্টিং এর জন্য, বা কিছু টেস্টিং এর জন্য সেলফ ওয়েটে যে প্রেশারটা সেই প্রেশারটাই সাফিসিয়েন্ট ছিল। তো এখানেও প্রেশারটা মেনটেন করতে হবে, কারণ বুঝতেই পারতেছো যে প্রেশারের উপর কিন্তু আমার ডিউরেবিলিটি ডিপেন্ড করবে। তুমি যদি বেশি প্রেশারে অ্যাব্রেশন ঘটাও, এখানে খুব তাড়াতাড়ি এটা ছিঁড়ে যাবে, আবার যদি কম প্রেশারে অ্যাব্রেশন ঘটাও দেখবো যে অনেক সাইকেল লেগে যাবে এটা ব্রেক করতে, তখন কিন্তু রেজাল্ট দিয়ে বলা যাবে না যেটা ভালো খারাপ। সুতরাং একটা স্ট্যান্ডার্ডাইজ প্রেশার অ্যাপ্লাই করতে হবে। দ্য মেশিন ক্যান বি সেট টু স্টপ আফটার এ প্রিডিটারমাইন্ড নাম্বার অফ রেগুলেশনস। আমরা দুইভাবে করতে পারি, হয়তোবা নির্দিষ্ট সময় সেট করে দিতে পারি অথবা নির্দিষ্ট রেগুলেশন পর্যন্ত সেট করে দিতে পারি। যেমন সাপোজ আমি বলে দিলাম যে 40,000 সাইকেল হওয়ার পর এটা বন্ধ হবে, বা 30,000 সাইকেল হওয়ার পর আমরা
বন্ধ হবে, এরকম করে একটা নির্দিষ্ট সাইকেল আমরা মেশিনে সেট করে দিতে পারি। অতটুকু মানে অ্যাব্রেশন হওয়ার জন্য সাইকেল অফ লোড অ্যাপ্লাই হওয়ার পরে এটা আমরা বন্ধ হবে, তারপর আমরা অ্যানালাইসিস করব। The amount of wear can be estimated either visually or by weighting the specimen after a given number of rubs. একটা নির্দিষ্ট নাম্বার অফ রাবিং এর পর আমরা ভিজুয়ালি দেখতে পারি যে কতটা ক্ষতিগ্রস্ত হলো। তার চেয়ে ভালো হয় আমি ওয়েট লস দিয়ে হিসাব করতে পারি, অর্থাৎ আগের ওয়েট এবং পরের ওয়েট থেকেও হিসাব করা হয়ে যাবে। Carpet specimens can be rubbed through to the backing in times ranging from 30 to 60 minutes. অনেক সময় রাবিং করা হয় টাইমের উপর, 30 মিনিট, 60 মিনিট, 40 মিনিট, এরকম করে একটা নির্দিষ্ট সময় ধরে রাবিং করা হয় সাইকেলের পরিবর্তে, এটাও হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে গেল উইরা কার্পেট অ্যাব্রেশন মেশিনের কথা। আর এখানে তোমাদের এই কোর্সে মানে এই কার্পেটের যে চ্যাপ্টার আছে সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট মেশিন হচ্ছে এটা, দ্য টেট্রাপড ওয়াকার কার্পেট টেস্টার। এটাই পরীক্ষায় বারবার আসে এবং এটার কম্প্রিহেন্সিভিটি অনেক বেশি, মানে এটা অনেক ভ্যারাইটিস অফ টেস্ট একটা মেশিন দিয়ে করে ফেলা যায়। অর্থাৎ কিছু জিনিস এখান থেকেই এখানেও করা যাবে শুধুমাত্র, তবে এখানে যেহেতু টেট্রাপড নাই সেখানে পসিবল না, বাট এইখানে টেট্রাপডে আমরা এই কার্পেটের ডিউরেবিলিটির সাথে সাথে আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার ডিউরেবিলিটি টেস্ট করে দেখতে পারি। তো এই বিষয়টা আমরা বলতে চাচ্ছি এখানে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেস্টিং এই চ্যাপ্টারের জন্য, এটা মাথায় রাখবা। This instrument is a comprehensive carpet testing machine which can be used to test carpet samples for কি কি জিনিসের জন্য হতে পারে, ডিউরেবিলিটি, অ্যাপিয়ারেন্স রিটেনশন, সয়েল রেজিস্ট্যান্সও দেখা যেতে পারে এটাকে। আর অ্যাপিয়ারেন্স রেজিস্ট্যান্স যেটা সেটা এটা ড্রাই এবং ড্যাম দুই কন্ডিশনেই দেখা যেতে পারে। তারপর সয়েল রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ সয়েল রেজিস্ট্যান্স তো বুঝতেছো যে মানে মাটির সাথে এটাকে যদি আমরা লাগিয়ে দিই তাহলে মাটির সাথে এটা রেজিস্ট্যান্সটা কেমন, মাটি কি আটকে আটকে থাকে নাকি ঝরে পড়ে, এই বিষয়টা। আর রেজিলিয়েন্সি অ্যান্ড টেস্টিং অফ আদার টাইপস অফ ফেব্রিক্স ইউজড ফর আপholstery, অর্থাৎ এটা দিয়ে শুধুমাত্র কার্পেট না, পাশাপাশি চাইলে আমরা এই যে সোফা কাভারিং বা বিশেষ আপholstery যেসব কাপড় ইউজ হয় সেই সব অ্যাপ্লিকেশনের কাপড়গুলো আমরা এখানে টেস্ট করতে পারবো। আর রেজিলিয়েন্সিও এখানে টেস্ট করা যাবে, অর্থাৎ নমনীয়তা, অর্থাৎ কাপড়টা তার ফোর্সে অবস্থান পরিবর্তন করলে কত দ্রুত আগের অবস্থায় ফিরে আসে না আসে, এই জিনিসগুলোও দেখা যাবে। আচ্ছা, মেশিন ডেসক্রিপশনে চলে যাই। The machine comprises a drum which is driven at a speed of 50 rpm by a 12-watt electric motor via PVC rollers. এখানে মেশিনটা দেখো, এটা দেখলে বুঝতে পারবা যে এটা একটা মেশিন যেটার মধ্যে এরকম একটা ড্রাম আছে, আর ড্রামটাকে এখানে আলাদা করে দেখানো হয়েছে। ড্রামের ভিতরে এরকম কার্পেটটাকে লাইনিং করে দেওয়া হয়, বাইরের অংশটা মানে কার্পেটের যে পাইলগুলো এগুলো ইনার সাইডে দিয়ে। আর এই যে টেট্রাপড, এই টেট্রাপডটা এই ড্রামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে এটাকে রোটেশন করানো হয় ড্রামটাকে। তো ড্রামটাকে রোটেশন করানোর যে স্পিডটা বললো সেটা হচ্ছে 50 rpm। হ্যাঁ, এই স্পিডে এটা ঘুরবে, যেটা এখানে একটা ইলেকট্রিক মোটর ইউজ করা হয়। আচ্ছা, কার্পেট স্যাম্পলস আর প্লেসড ইনসাইড দ্য ড্রাম উইথ দ্য পাইল ফেসিং ইনওয়ার্ড, যেটা বললাম যে কার্পেটটাকে তুমি এই ড্রামের ভিতরে মানে লাইনিং করে দিতে হবে, আটকে দিতে হবে, এবং পাইলগুলো যাতে এই অংশে থাকে, ইনার সাইডে থাকে। দ্য টেট্রাপড ইটসেলফ ইজ মেড ইন কাস্ট আয়রন উইথ 4 legs। এটাকে বলা হচ্ছে টেট্রাপড। এটা 4টা পা থাকে এরকম, এখানে অবশ্য 5টা দেখাচ্ছে, এটা অন্য ছবি। এই যে এটা হচ্ছে টেট্রাপডটা, 1টা 2টা 3টা, ওই পাশে একটা, এই 4টা, এই 4টা থেকে এটা টেট্রাপড মানে হচ্ছে এই 4টা লেগ থাকে এটার। হ্যাঁ, এই জিনিসটাকে আমার ভিতরে দিতে হবে, এই জিনিসটার কারণেই কার্পেটের উপর ফোর্স অ্যাপ্লাই হবে, মানে লোডিং হবে, তখন আমাদের কার্পেটের যে ক্ষতি হচ্ছে সেটা দেখতে হবে। তো ইনসাইড ড্রাম উইথ পাইল, আচ্ছা এটা বললাম। কাস্ট আয়রন উইথ 4 legs, 4টা লেগ থাকে, হেভিলি কোটেড উইথ ইন পিভিসি। এই কার্পেটের যে লেগগুলো এগুলো কাস্ট আয়রনের তৈরি, সংকর ধাতু মানে সংকর লোহা আর কি। তো সেই ক্ষেত্রে এই লোহার উপরে কিন্তু আবার একটা পিভিসির কোটিং দেওয়া থাকে অফ কনস্ট্যান্ট হার্ডনেস, সবগুলোর হার্ডনেস যাতে সেম থাকে। ইজ প্লেসড ইনসাইড দ্য ড্রাম উইথ দ্য কার্পেট, অর্থাৎ এই যে কার্পেটকে আমি প্লেস করব ড্রামের ভিতরে, এই ভিতরে এই টেট্রাপডটাকেও আমাকে প্লেস করতে হবে। আর এই জন্য এটার নাম হচ্ছে এই টেট্রাপড ওয়াকার কার্পেট টেস্টার। আমরা মেশিনের বর্ণনা দিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে হোয়েন দ্য ড্রাম ইজ রোটেটেড, ড্রামটা যখন রোটেট করা শুরু করে বা রোটেট করে, the tetrapod falls on each of its
লেগস হবে এটা ইন টার্ন। মানে তার এই পা গুলা এখানে টার্নিং এ করতে, মানে ড্রামের রোটেশনের সাথে সাথে এই টেট্রাপডটা ওখানে রোটেট করতে থাকবে। তার মানে তার যে চারদিকে চারটা লেগ আছে, সেই লেগ গুলা কার্পেটের মধ্যে আঘাত করবে। অ্যান্ড ইফেক্টিভলি ওয়ার্কস, হাঁটবে আর কি। এই পা গুলা, চারটা যে লেগ আছে, লেগ গুলো আসলে হাঁটতে থাকবে ওভার দ্য কার্পেট স্যাম্পলস উইথ এ হেভি বিটিং অ্যান্ড রাবিং অ্যাকশন। অর্থাৎ এই লেগ গুলা কার্পেটের উপর বিটিং এবং রাবিং অ্যাকশন অ্যাপ্লাই করে করে বিভিন্ন দিকে যেহেতু মুভ করবে, কার্পেটটা যেখানে গিয়ে কার্পেটের মধ্যে বাড়ি খাবে টেট্রাপডটা, সেখানে কিন্তু লেগের একটা ধাক্কা খাবে। অর্থাৎ আমরা যে কার্পেটের উপর হাঁটি, এই যে আমরা হাঁটার সময় বা দৌড়ানোর সময় যে আমাদের জুতা দিয়ে কার্পেটের উপর যে আঘাতটা করি, সেরকমই একটা আঘাত কার্পেটটা পাবে। হুইচ সিমুলেটস দ্য অ্যাকচুয়াল অ্যাকশন অফ ওয়াকিং। আসলে এটা আমাদেরকে কি ধরনের অ্যাকশনের জন্য কার্যকর হবে, যে আমরা হাঁটতে গেলে কার্পেটের উপর যে ধরনের অ্যাকশন অ্যাপ্লাই হয়, সেই ধরনের একটা অ্যাকশন এখানে অ্যাচিভ হবে, মানে artificially. A counter is fitted to the machine to register the number of revolutions completed by the drum কর্তৃক কয়টা রেভুলেশন দিবে, এটা আমরা কাউন্টার থেকে দেখতে পারবো। এখানে মেশিনের মধ্যে কাউন্টার আছে, এই কাউন্টারে আমরা দেখতে পারবো যে কয়টা রেভুলেশন হচ্ছে বা কতবার এরকম ঘুরছে। আচ্ছা, a counter can also be set to switch off the motor after a required number of revolution that allows the machine to be run 24 hours a day until the test is completed without the need for constant supervision. এটা এমনভাবে ডেভেলপ করা আছে, এটা অটোমেটেড আর কি। অর্থাৎ তুমি চাইলে এখানে স্টার্ট করে দিয়ে, ধরো অনেক বেশি পরিমাণ দরকার, তোমার 50,000 সাইকেল দরকার, তুমি 50,000 সেট করে দিয়ে চলে যাবা। এটা ওই যে 50 রেভুলেশন প্রতি মিনিট এভাবে করে 50 রেভুলেশন পার মিনিট স্পিডে এটা ঘুরবে। হ্যাঁ, 50 রেভুলেশন দিতে থাকবে, এবং এটা যতক্ষণ সময় লাগে, ধরো 2 দিন সময় লাগলো, তোমাকে এটা সুপারভিশনে রাখতে হবে না। তুমি সেট করে দিলে একটা নির্দিষ্ট সময় পরে এটা এমনিতেই বন্ধ হয়ে যাবে, এবং টাইমিংটাও তুমি দেখে নিতে পারবে, ওই সময় এসে টেস্ট করলেই হবে। আর যেহেতু এটা এই কাজটা করতেছে, সুতরাং তোমাকে এই সুপারভিশন বারবার, মানে এটা সামনে দাঁড়িয়ে থাকার যে সুপারভিশনের যে ঝামেলাটা, সেটা এখন এখানে লাগবে না। তো এটা এখানে দেখানো হয়েছে, এই জিনিসটাকেই জাস্ট ছবি আকারে এখানে দেখানো হয়েছে। একই ইলেকট্রিক মোটর এ এটা, আর বি হচ্ছে মানে কাউন্টিং যেই প্লেটটা বা কাউন্টিং মোটরটা, সি হচ্ছে যে ড্রামটা, আর ড্রামের ভিতরে ডি হচ্ছে যে কার্পেটটা। তোমরা সুন্দর করে এঁকে দেখাইতে পারো। আর এই হচ্ছে এই যে চারটা দেখাইছে এখানে, আসলে টেট্রাপডের যেই লেগগুলো, এগুলা টেট্রাপডটা সিম্পল একটা জিনিস আর কি। এটাকেই তুমি দেখাই দিতে পারো। এই ড্রাম আছে, ড্রামের ভিতরে কার্পেটটাকে আটকানো আছে, আর টেট্রাপডটা ভিতরে থাকবে, আর এখানে হচ্ছে কাউন্টারটা, আর পুরো মেশিনের ফ্রেমটা। এটা তুমি যেভাবে করে এঁকে দেখাও সেরকমই হবে। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল মেশিনটা। ডিউরেবিলিটি, আমরা এই মেশিন দিয়ে এটা বলছিলাম যে একটাই স্যাম্পল টেস্ট করে কার্পেটটাকে আটকে দিয়ে, বাট 4 ধরনের টেস্টিং এখানে পেতে পারি। অর্থাৎ কম্প্রিহেন্সিভ একটা ধারণা, আমরা যেটা বলতেছিলাম যে কম্প্রিহেন্সিভ একটা আইডিয়া পাওয়া যাবে ডিউরেবিলিটি টেস্টিং এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই যে 4টা জিনিস, আমরা এইখানে 4টা জিনিস টেস্ট করতে পারি, ডিউরেবিলিটি টেস্ট করতেই পারি। তবে এপিয়ারেন্স অ্যান্ড টেক্সচার রিটেনশন, এটা যে এপিয়ারেন্স এবং টেক্সচার রিটেনশন আছে সেটা টেস্ট করতে পারি। পাশাপাশি সয়েলিং টেস্ট করতে পারি, মানে মাটি সহ মিশিয়েও এভাবে ঘুরাতে পারি। আর হচ্ছে রেজিলিয়েন্সি টেস্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এই 4টা, তো এই 4টা সম্বন্ধে একটু ধারণা নেই আস্তে আস্তে। প্রথমে ডিউরেবিলিটি তো সিম্পল, মানে একটা কত সাইকেল পর্যন্ত বা কত নাম্বার অফ রেভুলেশনে এটা ব্রেক করবে বা ছিঁড়ে যাবে, অথবা কতটুকু ওয়েট লস করবে, এই জিনিসটা দেখতে হবে। তো durability test investigates the length of life of the carpet before backing become visible due to or tough loss. এই যে আস্তে 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 বারবার এটাকে ধাক্কা দিতে থাকবে এই টেট্রাপডটা, তো কার্পেটটা তো একটা সময় ছিঁড়বে। তো যতক্ষণ পর্যন্ত না কার্পেটের ব্যাকটা, মানে পিছনের অংশটা ভিজিবল না হয়, অর্থাৎ পাইলগুলো সব ধ্বংস না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত যে কত সাইকেল লাগে সেটাকে টেস্ট করা হচ্ছে ডিউরেবিলিটি। অর্থাৎ যখন তোমার পাইল নষ্ট হয়ে যাবে কার্পেটের, তখন কিন্তু সে আর কার্পেট থাকবে না। শুধু বেকিং ক্লথটা যদি থাকে, তখন সেটা কিন্তু একটা নর্মাল ইন্ডাস্ট্রিয়াল কাপড়, এটা তখন আর কি না, বেকিং ক্লথ না। A step can be fitted between the back of the carpet and the inside face of the drum to accelerate wear. এখানে ওয়্যারও টেস্ট করা যেতে পারে, অর্থাৎ ধাপে ধাপে যদি আমি ওয়েট লস দেখে ওয়্যারটাও টেস্ট করতে পারি। লাইট টু মিডিয়াম কার্পেটস উড বি এক্সপেক্টেড টু উইথস্ট্যান্ড
at least 1,75,000 revolutions and heavier carpet 5 lakh revolutions before the baking become visible. তাহলে বুঝতেই পারতেছো এখানে বিশাল নাম্বার অফ রেগুলেশনস দরকার হচ্ছে। অর্থাৎ 1,75,000 নর্মাল যেসব কার্পেট আছে মানে পাতলা সেগুলোর জন্যই লাগে। আর যেগুলো হাই কোয়ালিটির এবং হেভি কার্পেট আছে সেগুলোর ক্ষেত্রে 5 লক্ষ রেগুলেশনস বা সাইকেলস দরকার হয় মূলত এই পাইলগুলোকে নষ্ট করে ব্যাকিংটা ভিজিবল করতে, ব্যাকিং ক্লথটা ভিজিবল করতে। ঠিক আছে, তো এই হচ্ছে ডিউরেবিলিটি টেস্টের কথা গেল। এইটা দিয়েই তুমি এই যে টেট্রাপড ওয়াকার টেস্টার যেটা আছে, আমরা যেটা বলতেছি টেট্রাপড ওয়াকার কার্পেট টেস্টার, এইটা দিয়ে তুমি চাইলে এই এপিয়ারেন্স অ্যান্ড টেক্সচার রিটেনশনটাও চেক করতে পারবা একই মেকানিজমে, জাস্ট ওইখানে একটু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে সামান্য প্রসিডিউরের সময়। These properties are tested in a similar manner to the durability test, but the step is removed from the drum. The carpet sample is subjected to the beating and rubbing action of the tetrapod for sufficient time to bring about a substantial change in appearance, which in the case of a low density pile carpet would be after 25,000 revolutions, whereas it can be 2 lakh revolution in case of high density pile. অর্থাৎ তুমি যেহেতু এপিয়ারেন্স এবং টেক্সচার রিটেনশনটা দেখতে চাচ্ছ যে আমার কার্পেটের যে এপিয়ারেন্স আছে, কার্পেটটা অনেক ফ্ল্যাট, দেখতে অনেক সুন্দর নান্দনিক, এই জিনিসগুলা টিকে থাকা টিকে থাকবে কত কত সাইকেল পর্যন্ত, কত সাইকেল পর্যন্ত এরকম লোড অ্যাপ্লাই টিকে থাকবে। তো এই মানটা অবশ্যই আমার এই পাইলগুলোকে নষ্ট করতে বা পাইলগুলোর যে ক্ষতিগ্রস্ত হতে যে সময় লাগবে বা যেই পরিমাণ লোড অ্যাপ্লাই করা লাগবে তার চেয়ে অবশ্যই কম। তো সেজন্য এটা অবশ্যই কার্পেট ছিঁড়ে যাওয়ার আগেই তার এপিয়ারেন্স নষ্ট হবে, আগে এপিয়ারেন্স নষ্ট হবে তারপরে কার্পেট ছিঁড়বে। তো সেই ক্ষেত্রে এটা টিপিক্যালি বিভিন্ন মান যেমন 25,000 রেগুলেশন পর্যন্ত দেখা হয় বা 2 লাখ রেগুলেশন পর্যন্ত দেখা হয়। অর্থাৎ এই রেগুলেশনগুলোতে চেক করা হয় যে কার্পেটটা তার এপিয়ারেন্সটা নষ্ট হইলো কিনা। যদি এপিয়ারেন্স নষ্ট হয় তাহলে 25,000 রেজাল্ট, 50,000, 40,000 বিভিন্ন সাইকেল অফ লোডিং এর কারণে যদি তার এপিয়ারেন্সটা নষ্ট হয়ে যায় বা টেক্সচারটা হারিয়ে ফেলে, উপরের যে নান্দনিকতাটা হারিয়ে ফেলে, তখন সেটা হচ্ছে এপিয়ারেন্স এবং টেক্সচার রিটেনশন। তাহলে তুমি ওখানে ডিউরেবিলিটি টেস্ট করতে পারতেছো, ডিউরেবিলিটি আরো কম সংখ্যক রেগুলেশনে তার এপিয়ারেন্সটাও নষ্ট হওয়াটাও চেক করে নিতে পারতেছো। তো এখানে এপিয়ারেন্স এবং টেক্সচার রিটেনশনের ক্ষেত্রে আবার তুমি ডাম্প কন্ডিশনও দেখতে পারো, অর্থাৎ এটাকে ভেজানো অবস্থায় বা ড্যাম্প কন্ডিশন। তো ড্যাম্প কন্ডিশন দ্য টেস্ট ইজ ক্যারিড এক্স্যাক্টলি সেম ওয়ে, একই রকম ড্রাইয়ের মতো শুকনো অবস্থায় যেরকম সেরকমই, বাট দ্য বল অফ ড্যাম্প কটন উল ইজ প্লেসড ইন দ্য ড্রাম উইথ দ্য টেট্রাপড। অর্থাৎ কিছু ড্যাম্পের বল, অর্থাৎ ভিজা ভিজা কিছু বল তোমাকে ওই একসাথে ওই ইয়ের সাথে দিতে হবে, কাপড়ের সাথে, কার্পেটের সাথে এবং টেট্রাপডের সাথে ড্রামের ভিতরে দিয়ে দিতে হবে। ড্রাম ইজ রোটেটেড ফর 10,000 or 20,000 রেভলিউশন অ্যাকর্ডিং টু কোয়ালিটি। এখানে আরো তাড়াতাড়ি কি হবে, তার এপিয়ারেন্সটা নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে 10,000, 20,000 এরকম মানে নিয়ে দেখা হয় যে কত সাইকেলের পরে গিয়ে তার এপিয়ারেন্সটা নষ্ট হচ্ছে বা টেক্সচারটা হারিয়ে ফেলতেছে, এই জিনিসটা হচ্ছে দেখা যাবে। তাহলে আমরা দেখলাম দুইটা বিষয়, ডিউরেবিলিটি টেস্ট করতে তো করার ব্যাপারটা দেখলাম, আর হচ্ছে এপিয়ারেন্স এন্ড টেক্সচার রিটেনশনটাও দেখলাম। তারপর হচ্ছে সয়েলিং টেস্ট। সয়েলিং টেস্ট মানে হচ্ছে বুঝতে পারতেছো যে মাটি সহ আমাকে টেস্ট করতে হবে। আমাদের যেহেতু কার্পেটটা মূলত মাটিতেই থাকে, যদি আমরা উন্মুক্ত প্লেসে রাখি তাহলে এটা তো জুতা নিয়েই কেউ আসবে, তো জুতা নিয়ে যে আসবে জুতার নিচে মাটি থাকবে, সেই মাটি কার্পেটের মধ্যে লাগবে। তো এই যে সয়েল যে রেজিস্ট্যান্স আছে এই জিনিসটা দেখাটা জরুরি। তো সেজন্য এইখানে এই টেস্টিং এ টেট্রাপড ওয়াকার, আমি আগে বলছি টেট্রাপড ওয়াকারটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট। এখানে তুমি সয়েল রেজিস্ট্যান্সটাও টেস্ট করে নিতে পারো। কিভাবে? ইন অর্ডার টু টেস্ট দ্য কার্পেট স্যাম্পল ফর সয়েল রেজিস্ট্যান্স টেস্ট করার জন্য এ মেজার্ড অ্যামাউন্ট অফ আর্টিফিশিয়াল সয়েল, একটা পরিমাণ মতো টেস্টিং প্রসিডিউর মোতাবেক নির্দিষ্ট পরিমাণ মাটি তোমাকে প্লেস করতে হবে। কোথায়? ড্রামের ভিতরে। তো ড্রামের ভিতরে মাটি দিবা, টেট্রাপড দিবা, আর কাপড় তো মাউন্ট করা থাকবে, লাইনিং করা থাকবে। উইথ দ্য টেট্রাপড অ্যান্ড দ্য ড্রাম ইজ রোটেটেড ফর 10,000 রেভলিউশন, ড্রামটাকে 10,000 রেভলিউশন পর্যন্ত ঘোরানো হয়। দ্য কার্পেট ইজ দেন রিমুভড অ্যান্ড এক্সামিনড ফ্রম দ্য ডিগ্রি অফ সয়েলিং, কতটুকু সয়েল সরে গেল, কতটুকু সয়েল টিকে থাকলো বা আটকে গেল, ডিগ্রি অফ সয়েলিংটা তখন দেখা হবে 1,000 সাইকেল বা রেভলিউশনের পর। All tests are evaluated visually and in most cases the sample should be compared with the high quality sample. হ্যাঁ বলো।
স্যার এখানে স্যার সয়েল গুলো বের হয়ে চলে আসবে না ড্রাম থেকে? কোনগুলো? সয়েল গুলো না, টেট্রাপড তো বের যে হয়ে আসে না, সয়েলটা দিচ্ছি আমরা। এটা তো বন্ধ থাকে। না, বলতেছি সয়েল সয়েল সয়েল। সয়েলও তো আসবে না, টেট্রাপড যেমন আসে না, সয়েলও তো আসবে না। এটা তো খোলা না, তোমাকে তো খোলা দেখানো হয়েছে, এটা তো বন্ধ থাকে। ও আচ্ছা 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 আচ্ছা। ও বুঝছি স্যার, বুঝছি। হ্যাঁ, এটা এটা বের হয়ে আসলে তো মাটিও বের হয়ে আসবে, এটা বের হয়ে না আসলে তো মাটিও আসবে না, বন্ধ থাকে আর কি। এটা খোলা এমনি দেখানোর জন্য। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম অল টেস্ট আর ইভালুয়েটেড ভিজুয়ালি, নর্মালি ভিজুয়ালি দেখা হয়, আর ইন মোস্ট কেসেস দ্য স্যাম্পল শুড বি কম্পেয়ার্ড উইথ দ্য হাই কোয়ালিটি স্যাম্পল। অনেক ক্ষেত্রে ভিজুয়ালি যদি মানটাকে ইন্টারপ্রিট করতে কষ্ট হয়, যে যদি বলে যে এটা কেমন বা কি হলো, তাহলে এটাকে হাই কোয়ালিটি স্যাম্পল আছে, কিছু সাজেস্টেড কিছু কাপড় আছে, মানে একদম স্পেশালাইজড, ওই কাপড়ের সাথে মিলিয়ে দেখা হয়। আচ্ছা, তারপর হচ্ছে রেজিলিয়েন্স টেস্ট। রেজিলিয়েন্সি অফ কার্পেট, রেজিলিয়েন্সি মানে তো বোঝো যে আমরা যদি বলি ফ্লেক্সিবিলিটি, কোনো কিছু ফ্লেক্সিবল কিনা, মানে এটাকে আমি বাঁকাইতে পারছি কিনা, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আর রেজিলিয়েন্সি মানে হচ্ছে বাঁকানোর পরে তার আগের অবস্থানে ফিরে আসার যে প্রবণতা, কত দ্রুত ফিরে আসতে পারে। যদি দ্রুত ফিরে আসতে পারে রেজিলিয়েন্সি ভালো, যেমন পলিস্টার রেজিলিয়েন্সি ভালো, কটনের রেজিলিয়েন্সি প্রপার্টি ভালো না। তো রেজিডেন্সি অফ কার্পেট, কার্পেটকে আমরা কিন্তু মনে করো অনেক সময় আমরা কার্পেট এরকম হয় যে আমার সব সময় কার্পেটটাকে বিছিয়ে রাখতে হয় না, কার্পেটটাকে গোল করে আমি রেখে দিতে হয়, অথবা রাতে এটাকে বিছাইতে হয়, অথবা কোনো স্পেশাল অ্যাপ্লিকেশনে বিছাইতে হয়। ধরো লাল গালিচা একটা নির্দিষ্ট সময় বিছাইতে হবে, অন্য সময় তো এটাকে রোলিং করে এক জায়গায় রেখে দিতে হয়। তো এই যে এটাকে বিভিন্ন ভাবে মানে রাখা বা ফোর্স অ্যাপ্লাই করা হয়, তার যে অবস্থা পরিবর্তন হচ্ছে, ডাইমেনশন যে চেঞ্জ হচ্ছে, সেটাকে আগের অবস্থানে কত দ্রুত নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে রেজিলিয়েন্সি। রেজিলিয়েন্স অফ কার্পেট ক্যান বি মেজার্ড বাই ডাইমেনশনাল চেঞ্জ, মানে তার ডাইমেনশনের কতটুকু পরিবর্তন ঘটে সেটা দিয়ে। এ স্যাম্পল কার্পেটস থিকনেস ক্যান বি মেজার্ড বিফোর অ্যান্ড আফটার টেট্রাপড অ্যাকশন। তাহলে তুমি একটা স্যাম্পল কার্পেটের থিকনেসটা আগে দেখে নিলা, টেট্রাপডে নিয়ে টেট্রাপডে অ্যাকশন হওয়ার পর তার থিকনেসটা দেখতে পারো। থিকনেসে যদি চেঞ্জটা আসে, সেই চেঞ্জটা দিয়ে তুমি ডাইমেনশনাল স্টেবিলিটি বলতে পারবে, আর ডাইমেনশনাল স্টেবিলিটি মূলত এখানে রেজিলিয়েন্সিকে ইনফ্লুয়েন্স করবে। ইউজিং কনভেনশনাল থিকনেস গ্যাজ, ওই কনভেনশনাল থিকনেস গ্যাজ দিয়ে তুমি থিকনেসটা এবং থিকনেসটা দেখে নিতে পারো আর কি। তো থিকনেস যদি চেঞ্জ হয়, হ্যাঁ, আগের থিকনেস পরের থিকনেস যদি টেট্রাপডের পরে চেঞ্জ হয়, তার মানে তার হচ্ছে রেজিলিয়েন্সি প্রপার্টিটা ভালো না। In this way, objective measurement of resiliency retention could be made in retention to pile fatigue, অর্থাৎ পাইলের জন্য যে ফেটিগ হচ্ছে সেইটাকেই আসলে মূলত আমরা এখানে দেখতে পারি। অর্থাৎ পাইলগুলো যে সরে যাচ্ছে, সরে গিয়ে আবার আগের অবস্থানে আসতেছে কিনা, সেই জিনিসটা আমরা দেখতে পারতেছি আর কি। আচ্ছা, কার্পেট থিকনেসে আসো, আমরা কি পারবো? সময় 3 মিনিট আছে। আচ্ছা, তোমরা মিটিং থেকে বের হয়ে যাও, আরো 3টা টেস্ট আছে, আমরা ওইটা তখন পরে বলা শুরু করি। আমাদের আর 3 মিনিট সময় আছে, তো তোমরা মিটিং থেকে বের হয়ে যাও। আচ্ছা, দেখো তাহলে কার্পেট থিকনেস, হ্যাঁ, তো কার্পেট থিকনেসটা আসলে আমরা যে কাপড়ের যে থিকনেস মানে টেস্ট করছিলাম ওই রকমই, তবে এখানে ওই গত ক্লাসে ওই কথাটা বলছি যে একটা নির্দিষ্ট লোড আস্তে আস্তে বাড়াতে বাড়াতে থিকনেসটা দেখা, আবার কমাতে কমাতে থিকনেসটা দেখা। এটা যেহেতু কার্পেটের মধ্যে পাইল থাকবে, কার্পেটটা এরকম চিকন না কাপড়ের মতো, যেহেতু পাইল থাকবে, পাইলটাকে আস্তে আস্তে সংকুচিত করতে করতে থিকনেসটা দেখা একটা সার্টেন অ্যাপ্লাইড লোডে, আর এটাকে আস্তে আস্তে ছেড়ে আস্তে আস্তে থিকনেসটা দেখা। তো এটাই হচ্ছে কার্পেট থিকনেসের বৈশিষ্ট্য, মানে এই প্রিন্সিপালে করা হয়। আর এটা কাপড়ের সাথে এটাই পার্থক্য, কাপড়ের ক্ষেত্রে আমরা একটা কিছু প্যারামিটার সেট করা থাকে যে এত প্রেসার ফুট অ্যাপ্লাই করতে হবে, এত প্রেসার অ্যাপ্লাই করতে হবে, এত রেটে অ্যাপ্লাই করতে হবে, এভাবে করে থিকনেস দেখতে হবে। আর এখানে হচ্ছে ওই ওই নির্দিষ্ট প্রেসার পরপর, নির্দিষ্ট লোড অ্যাপ্লাই করার পরপর আমাকে থিকনেসটা দেখে নিতে হবে, তারপরে রেজাল্টটাকে ইন্টারপ্রিট করে দেখাইতে হবে। A carpet is compressible and therefore it is necessary to specify at what pressure its thickness is to be measured. তাহলে বুঝতে পারতেছো, যেহেতু কার্পেট একটা পাইল ফেব্রিক, পাইল থাকবে, কম্প্রেসিবল, এটা সেজন্য তোমার কত প্রেসারে এটার থিকনেসটা মাপা হবে সেটা অবশ্যই আগে থেকে স্পেসিফাইড হওয়া লাগবে। আচ্ছা, আর অ্যান্ডারসন এবং ক্লেগ তারা বলেছে যে থিকনেস ইজ এস্টিমেটেড বাই আই ইজ সিমিলার টু দ্যাট মেজার্ড বাই এন ইনস্ট্রুমেন্ট অ্যাট লো প্রেসার। একটা কম প্রেসারে চোখ দিয়ে দেখলে বা ভিজুয়ালি দেখে যেরকম রেজাল্ট পাওয়া যাবে থিকনেসের, ওইটা একই রকম কম প্রেসারের জন্য।
and by measuring thickness at increasing and decreasing pressure at a range exerted by a human foot, pressure of the order of 0 to 12 pound per square inch normally being encountered. তো এই জন্য আমরা হিউম্যান বিং যেই প্রেশারটা মোটর কার্পেটে অ্যাপ্লাই করি মূলত এইরকম প্রেশারটা আস্তে আস্তে অ্যাপ্লাই করা হয় 0 থেকে 12 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ পর্যন্ত। প্রথমত 0, 3, 6, 9 এভাবে করে আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। So we can obtain a measure of the behavior of carpet to imposed loads. এই যে আমরা লোড অ্যাপ্লাই করতেছি আস্তে আস্তে, এই অ্যাপ্লাইড লোডে কার্পেটের থিকনেসের পরিবর্তনগুলো কেমন হচ্ছে এটা। Thickness falls and then rises to the value which is somewhat short of original thickness. আর থিকনেস ফল অ্যান্ড রাইজ হওয়ার মানে হচ্ছে থিকনেসের ভ্যালুটা কমে এবং বাড়ে, এবং এটা অরিজিনাল ভ্যালু থেকে কি লেভেলে বা কোন হারে কমে বা বাড়ে এটা দেখাটাও জরুরি। Thickness under a pressure of 0.25 pound per square inch will be smaller to that appreciated by eye, as at this pressure there is negligible compression. তার মানে সবচেয়ে কম যে প্রেসারটা অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে 0.25 থেকে শুরু করে 12 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ পর্যন্ত। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই উইরা মেশিন, এটাও উইরা কার্পেট থিকনেস গ্যাজ। তো এখানে হচ্ছে গ্যাজের মধ্যে আমার থিকনেসের মানটা দেখাবে, এখানে মানটা দেখাবে, আর হচ্ছে আমাদের দুইটা প্লেট তো থাকতেই হবে, একটা হচ্ছে ওয়েট দিতে হবে আর প্রেসার ফুট এবং যেখান থেকে প্রেসার অ্যাপ্লাই হয় হচ্ছে দুইটা প্লেট, দুইটা ডায়াল। আচ্ছা, দ্য প্রেসার ফুট এ অ্যাট দ্য বটম অফ দ্য লোডিং শ্যাফট প্রেসেস অন দ্য কার্পেট ডিউরিং মেজারমেন্ট। তো তার মানে প্রেসার ফুট এ যেটা আছে বটম অফ দ্য লোডিং শ্যাফটের বটমে একদম নিচে যেটা থাকে সেটা মূলত কার্পেটকে প্রেস করে, ঠিক আছে। কার্পেট তো নিচে প্রেস করা থাকবে, এটা প্রেসার ফুট দ্বারা মানে প্রেস হবে, চাপা হবে, সংকুচিত করা হবে। তো কলার বি সার্ভস অ্যাজ এ সাপোর্ট ফর দ্য এডিশনাল ওয়েট সি। এই যে সি তুমি এডিশনাল ওয়েট এখানে অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে বি এর জন্য, মানে বি দিয়ে এই বি এর এখানে লোডগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করে এটা লোড বাড়ানো যাবে। which produce pressure of 0.75, 3, 6, 9 and 12 pound per square inch। এভাবে করে আস্তে আস্তে প্রেসারের পরিমাণটা বাড়াতে থাকবে, মানে দিবা আর কি, একটা করে দিবা 0.2, 0.75, 3, 6 এভাবে করে আস্তে আস্তে একটা করে দিলে বাড়বে। ডায়াল গেজ ইজ গ্রাজুয়েটেড ইন থাউজেন্ডস অফ অ্যান ইঞ্চ। এই যে ডায়াল গেজটা আছে এটা এমনভাবে দাগান্বিত আছে যে এক থাউ, থাউ তো বুঝো এক ইঞ্চের 1000 ভাগের 1 ভাগকে এক থাউ বলে। তো থাউজেন্ড অফ এন ইঞ্চ এটা হচ্ছে থাউ। তো এটাকে থাউ হিসাবে রিডিং পাওয়া যাবে, মানে 1 ইঞ্চের 1000 ভাগের 1 ভাগ পর্যন্ত রিডিংটা এখানে দেখানো যাবে এই লেভেলের, মানে লেন্থ বলতে পারে বা থিকনেস বলতে পারে। The moving stem of the gas has at its lower end a constant which is connected to a 4.5 volt bulb, the return lead being through the frame। এটা হচ্ছে ফ্রেমের কথাটা, এখানে এটা কোথায় আটকানো আছে এবং একটা কারেন্টের সাথে বা ইলেকট্রিসিটির সাথে সংযোগ দেওয়া আছে। The spring mechanism of the dial gas is arranged to keep the top of the gas stem pressed against the screw D। এখানে স্প্রিং মেকানিজম ইউজ করা হয়েছে, অর্থাৎ অ্যাপ্লাই করার পরে এটা আবার মানে স্প্রিং কর্তৃক টেনে আগের অবস্থানে নিয়ে এসে তারপর আবার অ্যাপ্লাই করা যায় যাতে, এই জন্য। Rotation of this screw moves the stem of the dial gas downward until the contact touches the loading shaft and lifts the bulb। যতক্ষণ পর্যন্ত বাল্বটাকে লিফট করে না এবং কন্টাক্টে আসে না ততক্ষণ পর্যন্ত এটাকে স্প্রিংটা ধরে রাখে আবার ছাড়ে, এই আর কি। আচ্ছা, প্রসিডিউর খুব সিম্পল। আমাদেরকে এখানে টেস্ট করার জন্য বিভিন্ন লোডে শুধুমাত্র থিকনেসটা দেখতে হবে। উইথ নো কার্পেট স্পেসিমেন ইন পজিশন দ্য স্ক্রু ডি ইজ টার্নড আনটিল দ্য বাল্ব লাইটস, এ জিরো রিডিং অন দ্য ডায়াল ইজ দেন টেকেন। বাল্ব জ্বলে উঠবে, দুইটা প্লেট লেগে থাকবে, সুতরাং জিরো রিডিং, কোনো লোড অ্যাপ্লাই করা হয়নি। দ্য প্রেসার ফুট ইজ দেন রেজ, প্রেসার ফুটটা আস্তে থেকে উপরে তোলা হবে, অ্যান্ড এ কার্পেট স্পেসিমেন অ্যাট লিস্ট 3 স্কোয়ার ইঞ্চ ইজ ইনসার্টেড। আমাদের এই প্রেসার ফুটটা আমরা উপরে তুলবো, এখানে কার্পেটটাকে ইনসার্ট করবো বা প্লেস করবো। Readings are taken of the thickness of the specimen first with no additional weight, কোনো additional weight না দিয়ে, and then with the weight added in successive stages।
আমি আস্তে আস্তে একটা একটা করে লোড অ্যাপ্লাই করবো এবং রিডিংটা আমি ওই যে এই গ্যাস থেকে এই যে কাউন্টার থেকে দেখে নিব, মানে ডায়াল থেকে। ফাইনালি রিডিং আর টেকেন ডিউরিং দ্য আনসাইক্লিং আনলোডিং সাইকেল। এই যে লোডিং সাইকেলের সময় আমি আস্তে আস্তে লোড দিচ্ছি তখন রিডিং দেখতেছি, আবার আনলোডিং করার সময় রিডিংটা দেখবো, কারণ হচ্ছে এটা কতটুকু রিটেনশন করতেছে সেই ব্যাপার সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। অল্টারনেটিভলি বাই এ simple modification of the base plate, tests can be made in the center of a large area of carpet। অর্থাৎ এটাকে সামান্য মডিফিকেশন করে আমরা চাইলে বড় কার্পেটের মাঝখানেও এই মেশিনটাকে নিয়ে গিয়ে বসিয়ে টেস্ট করে নিতে পারবো, সমস্যা হবে না, কার্পেট না কেটে আর কি। হ্যাঁ, এটা তো তাহলে মানে সিম্পল মডিফিকেশন মানে হচ্ছে এই পাশ থেকে যদি কার্পেটটাকে খোলার ব্যবস্থা করে দেওয়া যায়। যেমন তোমরা স্ট্যাপলার যে মেশিন দেখতেছো, মানে আমাদের কাছে যেসব স্ট্যাপলার থাকে, হ্যাঁ, এরকম, তো এটা দিয়ে তুমি কিন্তু খুব বেশি মানে মিডলে গিয়ে পিন মারতে পারো না, কিন্তু এটার হ্যান্ডেলটাকে যদি একটু বাড়িয়ে নাও তাহলে কিন্তু এটা দিয়ে কিন্তু অনেক বড় কাপড়ের বড় কাগজের মাঝখানে গিয়েও পিন মারতে পারবে। এটাকে আরো একটু মডিফাই করে নিলে তুমি একটা বড় কার্পেটের মাঝখানেও এই মেশিনটাকে রেখে চাইলে থিকনেসটা টেস্ট করতে পারবা, এই বিষয়টা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে পারছো কিনা থিকনেসের মধ্যে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা আমরা এবার চলে যাচ্ছি কার্পেট কম্প্রেশনের মধ্যে। এখানে হচ্ছে আগেরটা ছিল হচ্ছে থিকনেস দেখা, ডিউরেবিলিটি দেখলাম, আমরা থিকনেস দেখলাম, এবার হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন হচ্ছে ডাইনামিক লোড অ্যাপ্লাই করা, লোড অ্যাপ্লাই করে লোডের সাথে তার যেই কম্প্রেশনটা হচ্ছে সেই কম্প্রেশনটা আমরা দেখব। দ্য কার্পেট loses some of its thickness fairly quickly during the bearing down process and thereafter at a much slower rate। অর্থাৎ কার্পেট কিন্তু খুব আস্তে আস্তে মানে খুব স্লোলি, এটা আমাদের হয়তো নজরেও আসে না, এটা তার আস্তে আস্তে থিকনেসটাকে কম মানে হারিয়ে ফেলে, থিকনেসটা আস্তে আস্তে কমে যায়। তুমি কার্পেটকে খুলে রাখতেছো আবার ইউজ করতেছো, খুলে রাখতেছো ইউজ করতেছো, এরকম করতে করতে খুব স্লো রেটে খুব আস্তে আস্তে কিন্তু সে তার থিকনেসটাকে হারিয়ে ফেলে। তো এইটাই হচ্ছে কার্পেটের সমস্যা, আর এই জন্য আমাদেরকে এই কম্প্রেশনটা দেখতে হবে। দ্য গ্রেটার পার্ট অফ দ্য কার্পেটস প্র্যাকটিক্যাল লাইফ ইজ দাস স্পেন্ট ইন এ কম্প্রেসড স্টেট। কার্পেট তার জীবনের দীর্ঘ সময় মূলত কম্প্রেসড অবস্থায় থাকে বা সংকুচিত অবস্থায় থাকে যখন তার উপর লোড অ্যাপ্লাই হয়। পুরো ডাইনামিক লোডিং মেশিন, এই মেশিন দিয়ে আমরা দেখবো দ্য মেশিন সিমুলেটস টু অফ দ্য মেইন অ্যাকশনস অফ ওয়াকিং কম্প্রেশন অ্যান্ড দ্য শিয়ারিং ইফেক্ট অ্যাট দ্য এজ অফ দ্য শুজ। মূলত কি করব আমরা, দুইটা জিনিস এখানে অ্যাকশন অ্যাপ্লাই করা হবে এই মেশিনের মধ্যে, ভালো করে খেয়াল করো। এখানে কি ওয়াকিং কম্প্রেশন, অর্থাৎ আমরা যখন হাঁটি তখন যেই প্রেশারটা পড়ে, মনে করো হাঁটলে এইরকম চাপ পড়ে এটার উপর, এটা হচ্ছে ওয়াকিং কম্প্রেশন। আর হচ্ছে শিয়ারিং ইফেক্ট হয়, মানে একটু খোঁচা খায় মাথা, মানে পায়ের মাথাগুলা, যখন আমরা শু পরে হাঁটি বা জুতা নিয়ে হাঁটি তখন শুয়ের যে প্রান্তগুলো আছে, সাইডগুলো আছে, সাইডগুলো থেকে একটা মানে খোঁচা খায় ইয়েগুলা, আমাদের পাইলগুলা। তাহলে এই দুইটা অ্যাকশনকে আমরা এই মেশিনে ইনকর্পোরেট করে টেস্ট করার চেষ্টা করব। আসলে ব্যাপারটা কি, এই মেশিনগুলো ডেভেলপ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কার্পেটের উপর যেই অ্যাঙ্গেল থেকে যে ধরনের লোড অ্যাপ্লাই হয় সেই অ্যাঙ্গেল থেকে সে ধরনের লোড অ্যাপ্লাই করার চেষ্টা করা। তাহলে এখানে দুই ধরনের অ্যাঙ্গেল থেকে লোড অ্যাপ্লাই করার চেষ্টা করা হবে। একে তো কম্প্রেশন লোড অ্যাপ্লাই হবে এবং এই যে শিয়ারিং যেই ফোর্সটা আছে সেটাও অ্যাপ্লাই করা হবে, অর্থাৎ মুভমেন্টে থাকবে, মুভমেন্টে থাকতে হবে। আচ্ছা, মেশিন ডেসক্রিপশন। The weight A has two rectangular steel feet 2 inch by 2.25 inch and 3 by 8 inch deep attached to its underside 1.5 inch apart। এই যে দুইটা রেক্টেঙ্গুলার স্টিল ফিট এখানে দেখতে পাচ্ছ কিনা, এই যে এখানে দুইটা রেক্টেঙ্গুলার স্টিল ফিটকে এখানে উপরের দিকে উপরে হ্যাঁ অ্যাপ্লাই করা হয়, রাখা আছে, এর ডাইমেনশনটা বলা আছে এখানে। বাই মিনস অফ অ্যান আর্ম প্রোভাইডেড বাই বি, এই যে বি একটা আর্ম এটা দেওয়া আছে, a cam raises the weight and then allows it to fall freely from a controlled height onto the carpet specimen about every 5 seconds। এই যে আমাদের যে বি আছে অর্থাৎ একটা পিভটেড আর্ম আছে, পিভটেড আর্মটা এটার সাথে এমনভাবে কানেক্টেড এই যে ওয়েটটা প্রতি 5 সেকেন্ডে ওঠানামা করে একটা লোড অ্যাপ্লাই করতে পারে। মানে আমার তো উদ্দেশ্য হচ্ছে কি লোডও অ্যাপ্লাই করব, পাশাপাশি এটা যে হাঁটার সময় যে ধাক্কা খায় এই ধাক্কাটাও নিয়ে আসবো। তো সেই জন্য এটা এমনভাবে ডেভেলপ করা আছে যে ওয়েটটা নির্দিষ্ট সময় পর পর এখানে ওয়েট লোড অ্যাপ্লাই করে আবার নামিয়ে দিতে পারে, অ্যাপ্লাই এবং উঠানো ফ্রিলি। হ্যাঁ, এই জন্য এটা বলা হচ্ছে যে
এ ক্যাম রেইজেস দ্য ওয়েটটাকে রেইজ করতে পারে অ্যান্ড দেন অ্যালাউ ইট টু ফল ফ্রিলি। ওয়েটটাকে রেইজ করে দেয় ক্যামটা, আবার একটা সময় নিজ আস্তে আস্তে স্লোলি ফল করে কার্পেটের উপর ফ্রম এ কন্ট্রোলড হাইট, নির্দিষ্ট উচ্চতা থেকে অন টু দ্য কার্পেটের উপর, কার্পেট স্পেসিমেনের উপর অ্যাবাউট এভরি 5 সেকেন্ডস, প্রতি 5 সেকেন্ডে একবার করে। তিনটা জিনিসই মূলত বর্ণনা করলে হচ্ছে এ যেটা ওয়েটটা, আর বি যে কিনা এই ওয়েটটাকে অ্যাপ্লাই করতে সহযোগিতা করতেছে ক্যাম মেকানিজমের সাহায্যে, আর হচ্ছে সি কি করতেছে দেখো, দ্য স্টিল প্লেট সি টু হুইচ দ্য স্পেসিমেন ইজ ক্ল্যাম্পড, এটার মধ্যেই স্পেসিমেনটাকে কি করা আছে, আটকানো আছে, ক্ল্যাম্প করা আছে, ইজ স্লোলি অ্যান্ড কন্টিনিউয়াসলি traversed in such a way that there is a 1/8 inch movement between each drop of the weight। তুমি এদিক দিয়ে ওয়েট দিচ্ছ, এটা কি করে মুভ করে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় তোমার এই ওয়েটটা পড়ে না, বিভিন্ন জায়গায় এটা ওয়েটটার লোডটা অ্যাপ্লাই হয়। There is thus a half overlap by the steel feet at each impact। তার মানে এটার উপর কিছু 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 অংশে তোমার এই লোডটা অ্যাপ্লাই হবে, যেহেতু তুমি এই সি প্লেটের স্পেসিমেনটাকে একটা কন্ট্রোল ওয়েতে মুভ করতেছো। কন্ট্রোল ওয়েতে মানে হচ্ছে কিভাবে মুভ করবে সেটা কিন্তু যে মেশিন ডেভেলপার সে স্পেসিফাই করে দিয়েছে। এটা 25 সাইকেলে তার ফুল রোটেশনটা কমপ্লিট করে, এবং করে 25-এর গুণিতক আকারে তুমি টেস্ট করতে পারবা এই মেশিনে চাইলে। 25-এর গুণিতক যে কোনো মান 50, 100, 75, 500, 5 লক্ষ, 1 লক্ষ এরকম। তাহলে আমরা তিনটা পার্টসের বর্ণনা দিলাম, সেটা হচ্ছে কি ওয়েট, আর হচ্ছে বি স্ট্যান্ড যেটা কিনা আর্ম, যেটা কিনা আমাদের ওয়েটটাকে কন্ট্রোল ওয়েতে ওঠানামা করতে সহযোগিতা করছে, আর সি হচ্ছে স্টিল প্লেটটা যার উপর স্পেসিমেনটা আটকানো আছে এবং স্টিল প্লেটটা নিজেই মুভ করতে পারে। প্রসিডিউরটা কি, প্রসিডিউরটা হচ্ছে এ কমপ্লিট ট্রাভার্স, মানে এই যে নিচের যে মুভমেন্টটা সেটাকে ট্রাভার্স বলতেছি আমরা, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইজ মেড অফ 25 ইম্প্যাক্ট, যেটা বলছিলাম একটু আগে যে 25টা ইম্প্যাক্টের এটা যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্টটা এটা কমপ্লিট হয়, মানে বিভিন্ন দিকে মুভ করে আবার আগের অবস্থানে ফিরে আসতে 25টা সাইকেল লাগে আর কি, 25 ইম্প্যাক্ট, হুইচ প্রডিউস এ ইউনিফর্মলি কম্প্রেসড এরিয়া 2 ইঞ্চ ওয়াইড এবং 3.5 ইঞ্চ লং। এই যে উপর থেকে যে এ প্লেটের ওয়েটটা এটার উপর পড়ে, সেখান থেকে টোটাল যে জায়গাটা আমার কম্প্রেস হয় সেটা হচ্ছে এইটুকু 2 ইঞ্চ এবং 3.5 ইঞ্চ, এইটুক জায়গা আমার কি হচ্ছে কম্প্রেস হচ্ছে, চেপে যাচ্ছে কার্পেটের মূল জায়গা থেকে এই জায়গাটা চেপে যাবে, কম্প্রেস হবে, বারবার লোড অ্যাপ্লাই হবে। So normally the carpet specimen are measured for thickness immediately after এই যে 50, 100, 200, 500, 1000 impacts। তো তুমি এই যে 25-এর গুণিতক যে কোনো মানের জন্য ইম্প্যাক্ট গুলো দেখতে পারো, 50 সাইকেলের পর, 100 সাইকেলের পর, 200-র পর, 500-র পর, 1000-এর পর, এভাবে করে ইম্প্যাক্টটা দেখে নিতে পারবা। তাহলে এই হচ্ছে কম্প্রেশন টেস্টিং এর কথা বললাম আমরা, অর্থাৎ কার্পেটের যে কম্প্রেশন টেস্ট সেটা এভাবে করে করা যেতে পারে ডাইনামিক লোডিং মেথডে। এটাও উইরা কর্তৃক ডেভেলপকৃত একটা মেশিন বা প্রসিডিউর। এটা বুঝতে পারছো? এটাতে কারো প্রশ্ন আছে কোনো? আচ্ছা, আমরা এবার লাস্ট টেস্টে চলে যাচ্ছি কার্পেট টেস্টিং এর জন্য। এটা হচ্ছে শেষ এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে টাফ বাইন্ড ইন কার্পেট, অর্থাৎ কার্পেটের যে টাফগুলো আছে, কার্পেটের উপরে যে পাইলগুলো আছে, টাফ যেটাকে আমরা বলতেছি, এই টাফগুলোকে কতটুকু বাইন্ডিং করে রাখতে পারে। তো টাফগুলোকে আমরা বাইন্ডিং করা হয়, তোমরা যারা জানো যে কার্পেট মেকিং যে প্রিন্সিপাল সেটা হচ্ছে পাইল ফেব্রিক মেকিং যে প্রিন্সিপাল উইভিং এ করা হয়, মানে শর্ট বিট আপ মেকানিজমের সাহায্যে। সেখানে মূলত আমার পাইলগুলো পরে কেটে দেওয়া হয়, বাট পাইলগুলো আটকে থাকে হচ্ছে ব্যাকিং ক্লথের সাথে বা বেস যে ফেব্রিক আছে বেস ফেব্রিকের সাথে। তো এই বেস ফেব্রিকের সাথে পাইলগুলো কত শক্তভাবে আটকে থাকে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কার্পেটের জন্য, কারণ এটা এটা যদি উঠে যায় টাফগুলা বা পাইলগুলা, তাহলে তো এই কার্পেট ভালো হলো না, মানে খারাপ গ্রেডের কার্পেট হলো। তো সেই জন্য টাফ বাইন্ডটাও টেস্ট করা জরুরি। তো এটাই আমরা আজকে দেখবো এখন লাস্ট টেস্টে। টাফ বাইন্ড ক্যান বি রিগার্ডেড অ্যাজ দ্য ফোর্স রিকোয়ার্ড টু এক্সট্রাক্ট এ ট্রাফ ফ্রম দ্য কার্পেট। কতটুকু ফোর্স লাগবে একটা কার্পেট থেকে টাফগুলোকে খুলে নিয়ে আসতে। তো এটা এখানে উইরা টাফ উইথড্রয়াল ট্রান্সমিটার, এটা দিয়ে আমরা দেখব। এটা হচ্ছে সেই মেশিনটা, হ্যাঁ, যেখানে নিচে কার্পেট এবং উপর থেকে টানার মতো মেকানিজম করা আছে। এটা হচ্ছে মানে অনেকটাই অটোমেটেড, বাট এখন কিছু আছে আরো অটোমেটিক। আগেগুলো ছিল হচ্ছে ম্যানুয়াল, যেটাকে ঘুরাইতে হইতো, অর্থাৎ স্ক্রু মেকানিজমের মতো এটাকে ঘুরে ঘুরে আস্তে আস্তে কার্পেটে টান পড়া লাগতো।
বাট এখন এগুলা মেকানিক্যালি এবং অটোমেটিক্যালি ইলেকট্রিক্যালি কন্ট্রোল করা যায়, মানে কন্ট্রোলটা আর কি। যেমন ট্যাক্স ট্যাকের যে মেশিন এগুলো এরকম, উইডারটাও এরকম, এটা একই মানে অটোমেটেড মেশিন আর কি। So it provides a simple method for measuring the force required to withdraw a single tuft of pile from a carpet. তো ফোর্স রিকোয়ার্ড টু উইথড্র এ সিঙ্গেল টাফট, একটা পাইলের যে টাফট আছে, একগুচ্ছ যে টাফট আছে পাইল আছে, সেটাকে কার্পেট থেকে উঠাইতে যে ফোর্সটা লাগে। তো অর্থাৎ উদাহরণস্বরূপ দ্য বাইন্ডিং ফোর্স বিটুইন দ্য কার্পেট পাইল অ্যান্ড ব্যাকিং আর কি। অর্থাৎ কার্পেটের যে পাইল আছে এবং ব্যাকিং ক্লথ আছে, এই দুটার মধ্যে যেই বাইন্ডিংটা, সেই বাইন্ডিংটা হচ্ছে মূলত আসলে আমার টাফ বাইন্ড। It can be used on small samples of a few square inches of carpet or at a selected position in a large area. তো চাইলে তুমি এটা একটা অল্প কিছু জায়গা, অল্প একটা জায়গার কিছু মানে পাইলকে তুলে দেখতে পারো, অথবা বড় একটা কাপড়ের একটা কিছু সিলেক্টেড এরিয়া থেকেও টেস্ট করতে পারো। Small samples are put on the base plate and held down by a rectangular steel plate with a 1.5 inch by 1.5 inch hole at its center. তুমি কাপড়টাকে রাখবা নিচে, যেটাকে একটা ছিদ্র দিয়ে আটকানো হবে, ছিদ্রতে আটকানো হবে, সেই ছিদ্রটার হচ্ছে 1.5 ইঞ্চ বাই 1.5 ইঞ্চ সাইজের একটা ছিদ্র দিয়ে ওই নিচে কাপড়টাকে বেস প্লেটে কাপড়টাকে আটকানো হবে। মানে একদিক থেকে তো ধরে রাখতে হবে, আরেকদিকে যে টানবা আরেকদিকে তো কাপড়টাকে ধরে রাখতে হবে, এই জন্য এই বেস প্লেটটা ধরে রাখবে। When a test is to be made in a large area, the rectangular plate is removed and the instrument is placed in the required position. ওই যেটা বললাম যে তোমার যদি একটা কাপড়ের কাটা থাকে, ছোট একটা কার্পেটের টুকরা দিয়ে দেওয়া হয়, তখন তুমি এখানে এনে টেস্ট করতে পারতেছো। বাট যদি এরকম হয় যে না, কার্পেটকে কাটা যাবে না, কার্পেটের মাঝখানে নিয়ে টেস্ট করতে হবে, তখন এই মেশিনটাকেই কার্পেটের মধ্যে নিয়ে যেতে হবে। রিকোয়ার্ড পজিশন, যেই পজিশন টেস্ট করতেছো সেই পজিশনে নিয়ে যেতে হবে। So there is a hole in the base plate corresponding to that in the detachable plate. যেটা বললাম যে এখানে একটা হোল আছে, সেটা এখানে তুমি ডিটাচ করা যায় আর কি, যদি তুমি মাঝখানে নিতে চাও। আর মাঝখানে না নিতে গেলে দরকার নাই। A spring balance reading from 0 to 100 gram, একটা ওয়েট আর কি, ওয়েট ব্যালেন্স, has a sliding pointer which indicate the maximum force exerted. এখান থেকে 0 থেকে 1000 গ্রাম পর্যন্ত লোড আমাদের দেখার মতো এই মেশিনের মানে সুযোগ আছে আর কি। The balance is supported by a light chain which passes round a pulley driven by a small motor. অর্থাৎ এগুলাকে মানে সাপোর্ট দিয়ে রাখতেছে হচ্ছে একটা লাইট চেইন, যা কিনা আমাদের মোটর থেকে আসলে মুভমেন্ট পাচ্ছে। and it does moves upward and downward by the motor. মূলত এটা তাহলে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মুভমেন্টটা পেতে পারে। আপওয়ার্ড মুভমেন্টের দরকারই হবে, এবং লোড অ্যাপ্লাই করবে, মানে লোড অ্যাপ্লাই হবে। হুইচ ক্যান বি রিভার্স বাই এ সুইচ, এটাকে রিভার্স করা যেতে পারে সুইচের সাহায্যে। মেশিনের বর্ণনা আর কি। এ পেয়ার অফ জজ ফর গ্রিপিং দ্য সিঙ্গেল পাইল টাফ ইজ লিঙ্কড টু দ্য ব্যালেন্স হুক অ্যান্ড ইজ ইজিলি ডিটাচেবল। অর্থাৎ এটা ওই যে হুক দেখতেছো, এই হুক দিয়ে এটা ধরতে পারে। এখানে আমাদের কাপড় নাই, শুধু মেশিনটা আছে, এই হুক দিয়ে কাপড়ের পাইল ধরতে পারবে, আবার চাইলে ডিটাচ করতে পারবে। তো টেস্ট মেথড মানে হচ্ছে রেজাল্টটা কিভাবে ইন্টারমিট করবা। টু মেক এ টেস্ট, দ্য কার্পেট স্যাম্পল ইজ হেল্ড ডাউন বাই দ্য স্টিল প্লেট। প্রথমে তুমি কার্পেট স্যাম্পলটাকে স্টিল প্লেট দ্বারা হেল্ড করে নিবা, আটকে নিবা। এ পেয়ার অফ সার্জিক্যাল ফোর্স ক্যাপ ইজ ক্ল্যাপড টু ওয়ান এন্ড অফ দ্য টাফ টু বি টেস্টেড। এক পাশে মানে সার্জিক্যাল ফোর্স ক্যাপগুলা ক্ল্যাপ করতে হবে। অর এ হুক থ্রেডেড থ্রু ওয়ান লুপ, একটা লুপের মধ্যে এই মানে সুতা দিয়ে বেঁধেও নিতে পারো, অথবা এই ফোর্সেপ দিয়েও আটকাতে পারো মানে পাইলগুলাকে। দ্য জজ আর ডিটাচড অ্যান্ড সিঙ্গেল পাইল টাফ ইন দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার হোল ইজ গ্রিপড। জ ডিটাচ করা হয়, অর্থাৎ আলাদা করে ধরা হয় আর কি দুইটাকে। দ্য জ আর দেন হুকড অন টু দ্য চেইন অ্যাট দ্য লোয়ার এন্ড অফ দ্য স্প্রিং ব্যালেন্স। স্প্রিং ব্যালেন্সের লোয়ার এন্ডে এটাকে মানে জটা হুক করা হবে, আটকানো হবে। অ্যান্ড দ্য মোটর ইজ সুইচ অন, যখন মোটর সুইচ অন করা হবে, দ্য ফোর্সেপ অর হুকটা আর লিঙ্ক টু দ্য ডায়াল ব্যালেন্স হুইচ ইজ রেজড অ্যাট এ স্টেডি রেট বাই দ্য ইলেকট্রিক্যাল মোশন। ইলেকট্রিক মোশনের কারণে একটা স্টেডি রেটে বা কনস্ট্যান্ট রেটে আস্তে আস্তে উপরের দিকে টাফটাকে টানতে থাকবে। টেনশন অন দ্য টাফ অর লুপ ইজ দাস ইনক্রিজড
আস্তে আস্তে এই কাপড়ের যেই পাইল আছে পাইলের উপর টেনশন ডেভেলপ হবে, and a dead pointer on the balance indicate the maximum force needed to withdraw it, and then read from the sliding pointer. ওই ডেড পয়েন্টার থেকে যখন একবার ছিঁড়ে যাবে তখন কিন্তু এই মানটা ওই জায়গাতে আটকানোর একটা ব্যবস্থা আর কি, মানে সর্বোচ্চ কতটুকু উঠলো রিডিংটা সেটা দেখা যাবে। তো সুতরাং ডেড পয়েন্টার থেকে তুমি সর্বোচ্চ কত গেল মান সেটা দেখতে পেলা, কারণ যখন লাস্টের দিকে চলে আসবে তখন তো ছিঁড়ে আবার ফোর্সটা আগের চেয়ে কমে যাবে। সুতরাং সর্বোচ্চ যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমাদের এই পয়েন্টার থেকে আমরা দেখে নিতে পারবো যে কত ফোর্স লাগলো মূলত এটার পাইলটা উঠে আসতে, বা পাইলটা একটা টাফ বা একগুচ্ছ পাইল উঠে আসতে, একটা টাফ আর কি, একটা টাফ উঠে আসতে কতটুকু লোড অ্যাপ্লাই করা হলো বা লোড দরকার হলো। তো এই হচ্ছে মানে উইরা টাফ উইথড্রয়াল টেনজোমিটারের কথা। তো কার্পেট টেস্টিং এ মূলত আমাদের এই চারটা বিষয়ই দেখা হবে। এই চারটা টেস্টিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টিং হচ্ছে তোমাদের এই যেটা বলছিলাম যে আগে টেট্রাপড যে টেস্টিংটা আছে এটা, এটা টেট্রাপড ওয়াকার কার্পেট টেস্টার, আর হচ্ছে কার্পেট থিকনেস। এই যে আমরা এখানে কার্পেট থিকনেস দেখছি না, এই কার্পেট থিকনেসটাও ইম্পর্টেন্ট। তাহলে এই দুইটা টেস্ট হচ্ছে মূলত এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট, এবং এই দুইটার বাইরে যে দুইটা টেস্টের কথা বললাম সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো সেক্ষেত্রে তোমাদের ওই দুইটা টেস্টে খুব ভালোভাবে ফোকাস রাখবা, বিশেষ করে টেট্রাপড টেস্টিং আর হচ্ছে কার্পেট থিকনেস টেস্টিং, আর পাশাপাশি কম্প্রেশন এবং টাফট বাইন্ডও খেয়াল রাখবা আর কি, এটাও খুব গুরুত্বপূর্ণ টেস্ট এই দুইটাও। আর এখানে আমাদের অ্যাব্রেশনের জন্য মানে ডিউরেবিলিটির জন্য আমরা দুইটা টেস্ট বলছি, একটা হচ্ছে উইরা কার্পেট অ্যাব্রেশন মেশিনের, এটাও একটা, আর একটা হচ্ছে টেট্রাপড। তো এই দুইটার মধ্যে আসলে টেট্রাপডটা বেশি গুরুত্বপূর্ণ, অ্যাব্রেশন মেশিনটাও আছে তো বলেই দিলাম। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ওই থিকনেস টেস্টের সময় যে হ্যাঁ, ফোর্সটা দিছি আমি, ফোর্স দেওয়ার পরে সেখান থেকে থিকনেসটা বের করার পদ্ধতিটা পদ্ধতিটা হচ্ছে তোমার প্রথমে কোনো কোনো ওয়েট দিবা না, ওয়েট জিরো থাকবে, আগে মেশিনটা চেক করে নিবা, তারপরে বেস প্লেটের উপরে রাখবা, কার্পেটটাকে রেখে উপরে এখানে এই যে বি এর মধ্যে সি থেকে নিয়ে নিয়ে একটা একটা করে ওয়েট দিবা। তো এখানে মনে করো ওয়েট দিলা প্রথমে 0.75, এটা দিলা। তো 0.75 দেওয়ার পরে এখানে ডায়াল আছে, ডায়ালের মধ্যে তুমি দেখবা যে আমার থিকনেসটা কত, এটা লিখে রাখবা। তারপরে এরপরে আবার 3 করবা ওয়েটটাকে, 3 করার পরে আবার দেখবা, তারপর 6 করবা দেখবা, 9 করবা দেখবা, 12 করবা দেখবা। একইভাবে আবার আনলোডিং করবা, মানে প্রত্যেকটাতে রিডিং নিবা, আবার আনলোডিং করার সময় রিডিং নিবা। তো এই দুটা রিডিংকে তোমাকে দেখে মানে সাবমিট করলেই এটাই হচ্ছে রেজাল্ট বা ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট। বা এটাকে তুমি চাইলে স্ট্যাটিস্টিক্যাল কোনো টুল দিয়ে দেখাতে পারো, অথবা সরাসরি এই মানগুলো দিলেই হবে যে এত লোডে এত, এত লোডে এত, এত লোডে এত, লোডিং এর সময় আর আনলোডিং এর সময় এত লোডের জন্য থিকনেস এত, এত লোডের জন্য থিকনেস এত, এত লোডের জন্য থিকনেস এত, এরকম।